This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে আর ভাবলাম এরকম একটা ভয়ঙ্কর ভাইরাল এটা আপনাদের সাথে শেয়ার তো না করলেই নয়। ঘটনাটা উত্তরপ্রদেশের মথুরার। ওই টোটো চালককে দেখলেন, তাকে নাকি সাপে কেটেছে। এবার মাঝ রাস্তায় তিনি ওই টোটো বন্ধ করে দাঁড় করিয়ে দিয়ে সেই সাপ ধরে বসে রয়েছেন। তাকে ছাড়েননি কিন্তু, যে কেটেছে তাকে একদম সাক্ষাৎ খপাত করে ধরে রেখে দিয়েছেন। এবার প্রাথমিকভাবে রাস্তার মাঝখানে তিনি যদি সাপ ধরেন, সবার আগে কারা ছুটে আসবেন? পুলিশ, ট্রাফিক পুলিশ, কারণ রাস্তা তো জ্যাম হয়ে গেছে। তখন টোটো চালক ওই সাপটাকে ধরে স্থানীয় পুলিশকে দিতে গেছিলেন। পুলিশের অবস্থা তো দেখলেন, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচিয়ে অবস্থা। যতক্ষণে আর কি ওখান থেকে সাপ আর সাপে কাটা রোগী রইল আর কি, এইরকমভাবে উৎপাত করলো, ততক্ষণ বোধহয় তারা ত্রিসীমানায় আর থাকেননি। স্বাভাবিক, এটাই হওয়ার কথা। পরবর্তী গন্তব্য ছিল যেখানে যাওয়ার কথা, সেটা হচ্ছে হাসপাতাল। টোটো চালক গেছেন সেখানে। এবার গেছেন শুধু নয়, ওই সাপটাকে নিয়েই কিন্তু গেছেন আর কি। এবার এটা দেখুন, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একদম সঠিক কাজ, কারণ কোন সাপ কেটেছে, সেই সাপটার কীরকম ধরন, এটা সচরাচর ওই সাপকে দেখতে পেলে অনেক কাজটা সহজ হয়ে যায়। প্রাথমিক আইডেন্টিফিকেশনটা হয়ে গেলে ঠিক ঠিক ওষুধটা পড়ে এবং লোকের বাঁচার সম্ভাবনাটা বাড়ে। তো সেটাই তো ওই টোটো চালক করেছেন, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তিনি একদম কারেক্ট আছেন। কিন্তু মনোবিজ্ঞানে, যেখানে একজন সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে এই সাপের ছবি দেখলেই শিউরে ওঠে, সেখানে টোটো চালক জ্যাকেটের ভেতর থেকে সাপটাকে বের করলেন, দেখলেন যেন পকেট থেকে মানি ব্যাগ বের করছেন। এবার সাপটা তার ওই ভেতরের ওমে হয়তো কোথাও গিয়ে তার সঙ্গে একটা সখ্যপাতিই নিয়েছিল। শীতের দিনকাল, তার মধ্যে ওই বুকের মধ্যে জ্যাকেটের মধ্যে একটা গরম গরম ভাব পেয়েছে, সেই কৃতজ্ঞতাতেই তাকে আরও 5 বার কাটেনি হয়তো। কেটে থাকলেও আমরা জানি না, ভদ্রলোক বোধহয় ভেবেছেন 1টা কাটলেও যা 5টা কাটলেও তাই, সুতরাং অ্যালাউ করে দিয়েছেন। কিন্তু হাসপাতাল আপাতত টোটো চালককে ভর্তি করে পরীক্ষা টরীক্ষা করছে, এসব ঠিক আছে, কিন্তু যেভাবে বার করলেন আমার শুধু এইটাই মনে হচ্ছে, জানেন তো, টোটো চালক অকুতভয় হয়ে পড়েছিলেন নাকি বুদ্ধিভ্রংশ হয়েছিল, এইভাবে জামার ভেতর করে সাপটা রেখে দিয়েছিলেন। আরও একটা জিনিস হতে পারে, এসব দেখে শুনে চাণক্যর একটা শ্লোক মনে পড়ে গেল, জানেন তো, বৃশ্চিকশ্চ বিষংপুচ্ছে মুক্ষিকারশ্চ মস্তকে তক্ষকশ্চ বিষং দন্তে সর্বাঙ্গে দুর্জনশ্চ তত। বাংলা করলে কি দাঁড়ায় জানেন? বিছের লেজে বিষ থাকে, কাঁকড়া বিছের দেখবেন পেছনে হুলটা থাকে। মৌমাছির বিষ থাকে মাথায়, ওখানটাতেই ওই হুলটা ফোটায়। সাপের বিষ থাকে তার দাঁতে, আর দুর্জন মানুষের বিষ ওটা থাকে গোটা দেহে। এবার এই ভদ্রলোক নেহাত ছাপোষা, তাকে দেখে তো এই কথাটা মনে পড়ার কোনো কারণ নেই। হয়তো ভাবছে যে শরীরের মধ্যে এইভাবে সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সাপও ওকে কামড়াতে হয়তো এবার সেকেন্ড টাইম কামড়ানোর আগে সাপেরও ভয়টা লেগে গেছে, ওই জন্য কামড়ায়নি। নিশ্চয়ই সেই লেভেলের দুর্জনই হবে। হয় না, সাধারণ মানুষ সচরাচর ওরকম হয় না, ওরকম বুদ্ধিভ্রংশ হয়, তাদের ওরকম সাপের ভয়টা হয়। কিন্তু রাজনীতিবিদরা, তাদের ব্যাপার কিন্তু আলাদা। তারাও ওরকম সাপ লুকিয়ে রাখেন, জানেন তো। বলে না, আস্তিনের সাপ কখন বেরিয়ে আসবে, কখন ছোবল মারবে কেউ জানে না। এই ভদ্রলোক আস্তিনের মতো করেই রেখেছিলেন, জ্যাকেটের মধ্যে ধরে নিন কাছাকাছি আর কি। কিন্তু অরিজিনালি আস্তিনে সাপ বা বিষ, সেটা তো রাজনীতিকরা লুকিয়ে রাখেন। এবার সেটা বেরোয় কখনো কখনো সেটা মগজাস্ত্র প্রয়োগে বেরোয়, আর কখনো মুখের ভাষায় বেরোয়। বিষে বিষে বিষাক্কার হয়ে যায় চারপাশটা। এই যে ভোট যত এগিয়ে আসছে ততই ওই জ্যাকেটের ভেতর থেকে যেভাবে সাপ বেরিয়েছে, তেমনি নেতা নেত্রীদের মুখ থেকে সাপ না হোক, সাপের বিষ তো বেরিয়ে আসছে। বিভিন্ন রকমভাবে সেই বিষগুলো তারা উগরে দিচ্ছেন। এবং মোদ্দা কথা হলো,
তারা এত বেশি গরল উদ্গীরণ করছেন, মাঝে মধ্যে মনে হয় জানেন আমরা যে বেঁচে আছি এটাই যথেষ্ট। আচ্ছা, সাপ কখন কামড়ায় বলুন তো? যখন সে নিরাপত্তার অভাব বোধ করে, যখন তার লেজে টেজে কেউ পা দেয়, অর্থাৎ সাপ যখন নিজেকে বিপদের মুখে পড়েছে এরকমভাবে বিপদগ্রস্তভাবে, তখনই একমাত্র তারা আত্মরক্ষার তাগিদে ছোবল মারে। নেতাদের অবস্থাটা অনেকটা কিন্তু তেমন, তারা বহু সময় অপ্রয়োজনে ছোবল মারেন, এটা ঘটনা, কিন্তু মাঝে মধ্যে যখন তারা বিপদের সংকেত পান তখনও কিন্তু তারা এরকমই ছোবল টোবল মারেন আর কি, বিষ উগড়াতে থাকেন। কখন সেটা হয়? ভোট এলে, কারণ ভোটে হেরে গেলেই বিপদ, আর বিপদের সম্ভাবনায় অনেকেরই কিন্তু মাথা গরম হচ্ছে আর মুখ দিয়ে বিষ বেরোচ্ছে। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে, সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। ঠিক আছে, তোমাকে ভাই বোনা তুমি তৃণমূল করো, তাহলে ভাই বোনা তোমাকে কি বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলাকার ডেপিটে বসে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট একদম। স্বপন মজুমদারের সাথে কথা বলেছি, গালিগালাজকে ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তার জন্য ক্ষমা চাইবে না কি করবে সেটা তার ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেস মাতালকে মাতাল বানিয়ে কিছু তাদের কর্মীকে বারবার নিয়ে এসে তার বক্তব্যে বাধা প্রদান করছে, এটা কি গণতান্ত্রিক পথ? দেখুন, নেতাদেরও একটা গণতান্ত্রিক অধিকার আছে, মানে কেউ যদি কাউকে বিরক্ত করার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে বলে তারা মনে করেন, তাহলে তাদেরও ওই পাল্টা গালিগালাজ করে তাদের দমিয়ে দেওয়ার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করাটা জরুরি বলে তো নেতারা মনে করেন। সেটা তো ওই ভদ্রলোকের বক্তব্য থেকে আমরা বুঝতেই পারলাম। হ্যাঁ, সেটা সবাই একরকম মনে করেন না, সেটা তো সুকান্ত মজুমদার প্রকাশ করেই দিলেন, এবং যেটা ঘুরিয়ে বলে দিলেন সেটা ওই স্বপন মজুমদারের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তিনি কি করবেন অবশ্যই এটা তার ব্যক্তিগত ব্যাপার, যেরকম উনি কিভাবে বিষ উগড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন, কতটা বিষ উগড়বেন বলে ঠিক করেছে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার ছিল। আমাদের প্রশ্ন এটা খুব সিম্পল, ওই স্বপন মজুমদার যা যা ব্যঞ্জন বর্ণগুলো আর কি মঞ্চে প্রয়োগ করলেন, সেগুলো হয়তো তার মনে হয়েছে অনুগামীদের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করেছে, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, যা বললেন সেটা তো মাইকের সামনে বললেন, তার এই অমাইক ব্যবহার সেটা তো ওই মাইক বেয়ে অসংখ্য ড্রয়িং রুম আর পড়ার ঘরে পৌঁছে গেল। কেউ বিরক্ত করলে সেই বিরক্তির বহিঃপ্রকাশ গোটা দুনিয়াকে কেন ভোগ করতে হবে? এটা কীরকম অধিকার বলুন তো? ধরে নিলাম মাথা গরম হয়েছিল, কিন্তু মাথা ঠান্ডা অবস্থাতে, ঠান্ডা মাথায় সিএ নিয়ে বলছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক, সেখানে বলেছেন যারা সিএ বিরোধিতা করছেন তারা মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে গণধর্ষিতাদের ফসল। দেখুন, রাজনীতি দায়িত্বজ্ঞানহীন হবে, এটা রাজনীতির অধিকার, কিন্তু মা বোনেদের অধিকার, এই একটা কথায় সেটা কি মাটিতে গড়াগড়ি খেলো না? এই একটা কথায় দেখুন, গণধর্ষিতা বা ধর্ষিতা হওয়া প্রত্যেকটা মেয়েকে কি এইভাবে কাঠগড়ায় তুলে দেওয়া হলো না, অপমান করা হলো না? কেউ স্বেচ্ছায় হয়, কেউ উপভোগ করে। যারা গণধর্ষিতা বা ধর্ষিতা হন তাদের এটা জীবনের সব থেকে বড় আঘাত, যে আঘাতটা তাদের ছিন্ন ভিন্ন করে দিয়ে যায় মানসিকভাবে, শারীরিকভাবে, দুদিক থেকে, যেটা জীবনে তারা কোনোদিন ভুলতে পারেন না। সেই অবস্থাটাকে এইভাবে রাজনীতির বক্তব্যে তুলে নিয়ে আসা যায় নাকি? দেখুন, রাজনীতির প্রতি আমাদের প্রশ্ন তো একটাই, আপনারা গণতন্ত্র রক্ষা বা অধিকার রক্ষার নামে সামাজিক বাস্তুতন্ত্রের এরকম 12টা এত সহজে বাজান কি করে বলুন তো? একবারও ভাবেন না কাদের সম্পর্কে বলছেন, কি বলছেন, তার অভিঘাত কি? কোনো মানুষকে এইভাবে
অপমান করার অধিকার কে দিয়েছে বলুন তো? নাকি এই ভোটের প্রাণদায়ী ওষুধ বলে তারা যেটা মনে করছেন সেটা আসলে অনেকের কাছে যে প্রাণঘাতী হয়ে গেছে সেটা তাদের মাথায় নেই। সোজা কথায় এটা যাই হোক, এটাকে খুব দায়িত্বজ্ঞান সম্পূর্ণ মন্তব্য আমরা অন্তত বলতে পারছি না। হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেদের ধর্ষণ করেছিল, সেই কথা ভুলে গিয়েছেন বাংলাদেশ থেকে আসা হিন্দুরা? মরা কান্না কাঁদছেন টিএমসির 2 টাকার ওই 1000 টাকার ভাতা নেওয়ার জন্য। যারা আজকের তারিখেও বাংলাদেশ থেকে এসে সিওর বিরোধিতা করছে, আমি মনে করি ওই 71 সালে ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের ফসল সেইগুলো ওই খান সেনা আর ওই জামাত ইসলামদের ফসল এগুলো। মানে রাজনৈতিকভাবে বিরোধীদের মাকে তুলে কথা বলার অধিকার রাজনীতিকদের আছে, বুঝলাম। এটা তাদের মনন, তাদের ভাবনা চিন্তার ফসল, এটাও বুঝলাম। ভাবা যায় না, এটা সত্যি সত্যি আমরা বিশ্বাস করতে পারি না, জানেন তো, এইভাবে কেউ প্রচার করতে পারে। এবং আমি নিশ্চিত কোনো পার্টিও এই বিষয়টাকে এন্ডোর্স করবে না। যদিও সুকান্ত মজুমদার বলেছেন ওই ভাষা তিনি সমর্থন করেন না, কিন্তু বোধহয় বুঝিয়ে দেওয়ার দরকার আছে। কারণ ভোটে যারা দাঁড়ান তার এক একটা মুখ, আসলে তো তার পেছনে পতাকা থাকে, প্রতীক থাকে। এই লোকের যা যা বিতৃষ্ণা, যা প্রত্যাঘাত, সেটা কিন্তু তাদের ভেদ করে আসলে গিয়ে লাগে ওই সংগঠনের গায়ে, ওই প্রতীকের গায়ে। কাজে সাধু সাবধান হওয়াটাই অনেক বেশি জরুরি। এবার দেখুন, এই রকম যা যা আপনাদের দেখাচ্ছি, দেখার পর যদি আপনাদের সামনে প্রশ্ন আসে, মানে যদি আজকে কোথাও পরীক্ষায় বসতে হয়, যদি প্রশ্ন আসে যে ভোটের আগে প্রচার কত রকম আর কি কি, তাহলে তো চোখ বুঝে আপনারা এখন লিখে দিতে পারবেন যে 2 রকম প্রচার, ইতিবাচক প্রচার আর নেতিবাচক প্রচার। কখনো কখনো ইতিবাচকের থেকেও নেতিবাচক প্রচারে বেশি কাজ হয়। ভাবুন তো, কত সিনেমা নেতিবাচক প্রচার মানে নেগেটিভ পাবলিসিটিতে বাজার ধরে ফেলে। অনেক এরকম সিনেমা থাকে। কিন্তু দেখুন, এমনিতে ভালো সিনেমা এলো চলে গেল, কোনো হেলদোল নেই লোকের, কিন্তু বিতর্কের মৌচাকে ঢিল পড়লেই বক্স অফিসে মধু গড়িয়ে পড়ে। ভোটের বাজারটা ওরকম। স্বপন মজুমদাররা সেটা জানেন। তিনি এমন একটা বিতর্ক তৈরি করলেন যাতে প্রতিপক্ষ প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়, আর যত বিরোধীরা প্রতিক্রিয়া দেবে তত বাজার তত বেশি গরম। দেখুন, বিজেপির যেসব নেতা কর্মীরা তাকে চিনতেন না, জানতেন না, তারাও কিন্তু জেনে যাবে যে তাদের দলে এরকম একটা প্রতিভাবান নেতা রয়েছেন, যার কুকথা পঞ্চমুখে বেরোয়, যার কণ্ঠে বিষ, যিনি ওই মোটামুটি গরল কণ্ঠী, নীলকণ্ঠী, যিনি প্রয়োজন পড়লে তৃণমূলের সাথে দ্বন্দ্বে জড়াতে পারেন, একদম লড়ে যেতে পারেন ওই রকম ভাষায় কথা বলে। দাপুটে বলতে হবে তার মানে, লড়াকু বলতে হবে তার মানে। স্বপন মজুমদারের মতোই কাল পর্যন্ত যারা শেখ হামিদকে চিনতেন না, তারাও আজ থেকে চিনে গেলেন। শেখ হামিদ ওই বাঁকুড়ার ইন্দাসের ব্লক সভাপতি। পদের ওজন হোক বা যাই হোক আর কি, সেগুলো যেরকমই হোক, গুরুত্ব তো কম নয়। ভোটের ফলাফল অনেকটাই এই তৃণমূল স্তরের নেতাদের ওপর নির্ভর করে। যতই 294 আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট হোক, এই রকম ব্লক সভাপতি গোছের নেতারা যদি নিষ্ক্রিয় হয়ে পড়েন তাহলে তো মুশকিল। কিন্তু এবার তিনি যদি সক্রিয় হন তাহলে বোধহয় আরও মুশকিল। যতই শীত পড়ুক, তিনি যে শীত ঘুমে চলে যাননি সেটা বোঝাতেই শেখ হামিদও সম্ভবত ফোঁস করেছেন। বিজেপির আস্তিরে যদি স্বপন মজুমদার থাকেন, তাহলে তৃণমূলও যে দুধ কলা দিয়ে তার মতো কাউকে পুষছে, এটা তো হামিদ বুঝিয়ে দিয়েছেন। ওই ইন্দাসে তৃণমূলের ব্লক সভাপতি বলেছেন কি জানেন? বলেছেন চাইলে বিজেপির নেতা কর্মীদের তারা ছুটিয়ে ছুটিয়ে মারবেন। কেন, এটা ব্যাপারটা বিরাট কৃতিত্বের ব্যাপার আর কি। ফলে যারা এখনও সংশয় রয়েছেন, ভাবছেন ভোট আসতে দেরি আছে, তারা কিন্তু নেতাদের হাত পা ছোড়া দেখে বুঝে নিতে পারেন যে ভোট আসার আগেই ভোটের হাওয়া এসে গেছে। সে হাওয়াকে উত্তুরে বলবেন না কি বলবেন
নাকি বসন্তের হাওয়া, সেটা আপনারাই ভেবে দেখুন। আমরা সিপিএম এর হারমাত বাহিনীকে নিয়ে লড়েছি, সিপিএম এর বন্দুক বাহিনীর বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে এই লাঠি আর এই পতাকা দিয়ে ভয় খাওয়ানো যায় না। আমরা বন্দুক বাহিনী সিপিএম এর দুর্গ যখন ভেঙে চুরমার করে দিয়েছি, আমরা তোমাদেরকে যখন তখন রাস্তা দিয়ে ছুটানোর ক্ষমতা রাখি। তাই বাবা, নির্বাচনটা নির্বাচনের মতো নাটক করবে না। আমরা সংস্কৃতি নিয়ে, আমরা গণতন্ত্রের পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আমি দায়িত্ব নিলাম এবং ওনার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওই বুথেই দিগল গ্রামের পঞ্চায়েতের প্রধান আছে, ওনাদের সংগঠন আছে। সামনে 26-এর নির্বাচনে ওই বুথে বিজেপি লিড পাবে। আজও দায়িত্ব নিয়ে বলছি, মানুষের সহযোগিতায় আপনাদেরকে ছুট কাটাবো, আপনারা নিশ্চিত। মানুষের পাশে থাকুন, শুধু মিথ্যা রটনা আর কুৎসা দিয়ে ভোটে জিতা যায় না। আগে নিজের বুথ জিতুন, নিজের বুথের মানুষের পাশে থাকুন, তারপরে ইন্দাস বিধানসভা জেতার স্বপ্ন দেখবেন। ভেবে ভাল লাগছে জানেন তো, মানে শুধু ডোনাল্ড ট্রাম্প ওই আমেরিকায় আছেন এটা ভেবে আক্ষেপ করার কোনো জায়গা নেই। আমাদের এখানে ছোট বড় মেজো বিভিন্ন সাইজের ডোনাল্ড ট্রাম্পের চড়াচড়ি আছে। ওখানে তো একজন আছে, এখানে অসংখ্য আছে। একবার ছেড়ে দিলে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু দৌড়ে কুল পাবে না। দেখলেন তো কীরকম বলছে, দৌড়ে দৌড়ে ছুটিয়ে ছুটিয়ে মারবে। দেখুন, এ রাজ্যের ভোটের ছবি আমার কি ধারণা জানেন, যদি ডোনাল্ড ট্রাম্পকে দেখান তাহলে ওই ভদ্রলোকও যুদ্ধ হচ্ছে ভেবে শান্তি বৈঠক ডেকে ফেলবেন, নোবেলের দাবি করে বসবেন। অবশ্য এটা ইদানিং ওই ভেনেজুয়েলার পর তিনি আর পাবেন না, এটা ধরে নিয়েছেন। সুতরাং তিনি না উল্টে পিস কিপিং ফোর্স পাঠাচ্ছেন, শান্তিরক্ষা বাহিনী পাঠাচ্ছেন, এটা বলে না দখল করতে তার সেনাবাহিনীকে পাঠিয়ে দেন। দেখুন, বাঁকুড়ায় নেতাদের ফোঁস ফাঁসে তার কিন্তু উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ আছে। এই ইন্দাসের তৃণমূল নেতা বন্দুক টন্দুকের কথা উল্লেখ করলেন, বোঝালেন যে তৃণমূল যখন বামেদের বন্দুকের জোরের সাথে লড়ে নিতে পেরেছে তখন বিজেপি তাদের কাছে নস্যি। আর বিজেপি নেতাও কম যান না, তিনিও বলে দিলেন যে চ্যালেঞ্জ নিতে তারা তৈরি। অর্থাৎ কেউ কাউকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়বেন না। এটা ব্যাপারটা ভালো, মাটি কামড়ে পড়ে থেকে লড়াই, এটা তো ভালো। ভোটের বাজারে তো লড়াই হবে, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু সেই লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী লড়াই হলে তো ভালো, সেটা হাতের লড়াই হয়ে গেলে তো মুশকিল। যে এখানে ওই হাতিয়ার, ভোটের ওই মেশিনের ওই বাটনটা না, হাতিয়ারটা সত্যিকারের হাতিয়ার, সেটা কিন্তু ভয়াবহ। দেখুন, এবার ইন্দাস বিধানসভাটা এমনিতে বিজেপির দখলে, সেদিক থেকে এটা তৃণমূলের কাছে ছিনিয়ে নেওয়ার লড়াই, আর বিজেপির কাছে এটা ধরে রাখার লড়াই। এই ছিনিয়ে নেওয়া আর ধরে রাখার লড়াইয়ের মাঝে কারা পড়ে আছেন জানেন? তারা ইন্দাসের মানুষ। কিন্তু তাদের আশ্বস্ত করতে চাই, তারা এত ভেঙে পড়বেন না যে কোথায় রয়েছেন তারা, ওয়ার ফ্রন্টে রয়েছেন কিনা, দুদিকে যুযুধানের মাঝখানে পড়ে গিয়ে তারা উলুখাগড়া হবেন কিনা, এই সমস্ত ভাববেন না। বীরভূমের দিকে তাকান, আশ্বস্ত হবেন। এবং ইসলামপুর যে খেলা দেখালো সত্যিই ভালো। ইসলামপুরকে এই কারণেই বলছি, আমাদের দলের ক্ষেত্রে একমাত্র টাউনে ইসলামপুর লিড দিয়ে জিতিয়ে রাখে। ইসলামপুরের পাশে থাকুন, ইসলামপুরের মানুষের সঙ্গে থাকুন। অনুব্রত মণ্ডল চাইছে ইসলামপুরের পাশে থাকুন, মানে জেহাদিদের পাশে থাকুন। ওনার তো ভোট ব্যাংকই জেহাদি, বাঁচবে না, কোনো জেহাদি থাকবে না, নিশ্চিত থাকুন। জেহাদি মুক্ত বাংলা গড়তে চলেছি আমরা। দেখুন, অনুব্রত মণ্ডলের বক্তব্যটা আপাত দৃষ্টিতে নির্বিষ এবং যথাযথ। ইসলামপুর তাদের বেশি লিড দেয়, সুতরাং ইসলামপুরের মানুষের পাশে থাকতে হবে, এটার মধ্যে কোনো কারোর খারাপ লাগার কোনো বিষয়বস্তু নেই। কিন্তু মুশকিল হচ্ছে মানুষটার নাম তো অনুব্রত মণ্ডল, তিনি তো চিরকাল এরকম মিষ্টি মিষ্টি করেই বলেন। ওই জন্য কখনো গুড় বাতাসা, কখনো নকুলদানা, কখনো চরম চরম করে ঢাক বাজানো, বা কখনো উন্নয়নের কথা বলেন। তার বক্তব্য শুনলে ওই জন্য মানুষজন একটু ভালো করে তার মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করেন, কারণ সোজাসাপটা কথা তিনি বলেন না। লোকসভা ভোটে ইসলামপুর থেকে তৃণমূল যেহেতু লিড পেয়েছে, তাই সেখানকার মানুষ যারা তাদের পাশে ছিলেন আর কি, সেই জন্য তাদের পাশে বেশি বেশি করে থাকতে হবে, তারা তৃণমূলকে বেশি বেশি করে পাবে। এটা যখন অনুব্রত মণ্ডল বলেই ফেললেন, তখন মাথায় রাখা উচিত আসলে তিনি বার্তাটা দিচ্ছেন ইসলামপুর বাদ দিয়ে অন্য জায়গাগুলোকে, যে জায়গাগুলোতে তারা লিড পাচ্ছেন না। লিড পাচ্ছেন না মানে
তারা তাদের পাশেও থাকবেন না। এবার পাশে না থাকলে অনুব্রত মণ্ডল কোথায় থাকবেন সেটা কিন্তু তাদের জন্য একটা বার্তা, মাথায় রাখা উচিত তাদের। ওই 2018 সালের কথা, 2018 সালে পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। বলেছিলেন পঞ্চায়েত দখল করতে পারলেই দলের বুথ বা ব্লক স্তরের নেতাদের তিনি পুরস্কৃত করবেন। আপাতত দৃষ্টিতে একদম যথাযথ লিডার সুলভ কথা, কোনো এর মধ্যে কোনো রকম হিংসা নেই, কোনো রকম উস্কানি নেই, কিচ্ছু নেই। বলবেনই তো ভালো কাজ করলে পুরস্কৃত হবে। কিন্তু হলোটা কি, প্রাইজের লোভেই নাকি তৃণমূলের ব্লক বা বুথ স্তরের নেতারা বীরভূমের লাল মাটিকে আরও একটু বেশি লাল করে দিয়েছিল বলে শোনা যায়। বিরোধী শূন্য বিরোধীরা তো দাঁড়াতেই পারেন। এবারও বিধানসভা ভোটের আগে অনুব্রত মণ্ডল সেই পুরস্কারই তো ঘোষণা করে দিলেন, যে এলাকায় তৃণমূল লিড পাবে সেই এলাকার মানুষের পাশেই শুধু তারা থাকবে। মানে যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে মানে মানুষের পাশে তৃণমূল সেখানকার মানুষের পাশে থাকবে না। এবার এটাকে অনেক রকমভাবে দেখা যেতে পারে। সুতরাং এইগুলো নিয়ে আর আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা শুধু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কি হয়, কি রকমভাবে হয়। মানে এটা তো আমরা ওই পাশে থাকার বিষয়টা, সাগরদিঘিতে কংগ্রেস থেকে বায়রন বিশ্বাস জিততেই লক্ষ্মীর চঞ্চলা হয়ে ওখান থেকে পাত্তারি গোটানো, মানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটা কারুর আপনাদের মনে পড়ে যাচ্ছে, বুঝতেই পারছি। পরে না হয় বায়রন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূলে যেতেই আবার লক্ষ্মী সস্তানে ফিরে আসেন। মানে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো সাগরদিঘির পথে হাঁটা লাগিয়েছিল। সেটা তো তাও খুব ভালো জিনিস আর কি। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি এত সহজভাবে তো ব্যাপারগুলো বলেন না, অনেক আরও অমায়িকভাবে বলেন। ওই বললাম একটু মিষ্টি। সুতরাং কতটা মিষ্টি সইতে হবে যারা সাহায্য করবেন না সেটা কিন্তু ভবিষ্যতে বোঝা যাবে। তবে একটা জিনিস পরিষ্কার, এই বিষয়গুলো রাজনীতির বিষ মানুষকেও কণ্ঠে ধারণ করতে হচ্ছে, জানেন তো, মানে সহ্য করতে হচ্ছে। মানুষকে নীলকণ্ঠ হতেই হবে। যত বিষ উগ্রবেন নেতারা সেগুলোকে ওই গলদ্ধারণ করে রেখে বাইরে ছড়াবেন না প্লিজ। দেখুন ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ দেখিয়ে দিয়েছে কিন্তু যে এরকম বিষ ছড়ালে কি হতে পারে। কুমারগঞ্জে উন্নয়নের পাঁচালি শোনাচ্ছিল তৃণমূল, গ্রামের এক মন্দির থেকে ক্যাসেট বাজানো হচ্ছিল। বিজেপি স্থানীয় এক নেতা তা নিয়ে প্রশ্ন তোলেন যে রাজনৈতিক প্রচার চলছে, কেন মন্দিরকে ব্যবহার করা হবে, এটা জানতে চেয়েছিলেন। এবং তাতেই নাকি তাকে মারধর করা হয়েছে, তৃণমূল মারধর করেছে বলেই অভিযোগ। এবার দেখুন বিজেপি যতই এটাকে ভোটের আগে হিংসা বলে প্রচার করুক, আমার ধারণা তৃণমূলের কাছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আছে। এমনিতে বিধানসভা বা লোকসভাকে লোকে গণতন্ত্রের মন্দির বলে। সেই মন্দিরের যারা সেবায়েত অর্থাৎ সাংসদ বা বিধায়ক, তাদের জেতাতেই তো তৃণমূল ওই মন্দির থেকে উন্নয়নের পাঁচালি শোনাচ্ছিল। এবার তাতে বিজেপি যদি ধর্মের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে মনে করে, তাহলে তৃণমূল এটাকে গণতান্ত্রিক ধর্মরক্ষা বলে মনে করতেই পারে। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম যে মন্দিরটা সর্বজনীন, এখানে কোনো পার্টি অফিস নয়, এই কথা বলাতে তাকে আক্রমণ করে, বুকে আঘাত করে, গলা চেপে ধরে। তৃণমূলের হারমাত বাহিনী বেধড়ক মারধর করে, তার দোষ। সে তার পাড়ার দুর্গা মন্দিরে তৃণমূলরা পার্টি মিটিং করছিল, সে খালি বলছে ভাই এটা তো সার্বজনীন জায়গা, এখানে পার্টি অফিসের কাজ করা ঠিক না। ক্রাইটেরিয়াই আছে যে আমরা মন্দিরে প্রণাম করে বেরিয়ে যাব। যখন আমাদের কর্মী সম্বন্ধ ওই মন্দিরে প্রণাম করতে যায়, তখন কিছু বিজেপির যুব সভাপতি বা যুব মোর্চার কোনো কর্মকর্তা হবে, উনি তার দলবল নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং কে কীভাবে আহত হয়েছে, আমাদেরও আহত হয়েছে, আমাদেরও কিলচর ঘুষি মেরেছে। মানে পুজোটা খুব জোরদার হয়েছে আমরা এটা বুঝতে পারছি আর কি। এবং পুজোতে কে যে কোথায় ঢাক বাজিয়েছে এটা দুপক্ষের বক্তব্য শুনে বুঝতে পারছেন। এগুলো হচ্ছে গণতন্ত্রের পুজো, একটু এরকম হয়। ঢাকের শব্দ বিভিন্ন জায়গায় হয়, কিছু পিঠে মানে ঢাকের পিঠে আর কি, সেখানে দাগ ঠাক পড়ে। কিন্তু এই বিষাক্ত পরিবেশেও সৌজন্যের বার্তা তো মেলে সিরিয়াসলি, এবং সেটা একদম উপরমহল থেকে মেলে। এই যে অমিত মালব্যর এক্স স্যান্ডেল, সেখানে আপনারা দেখবেন অমিত মালব্য জানেন তো বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান আর কি, পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষক, সর্বভারতীয় দায়িত্ব।
কিন্তু সকাল থেকে তার সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলার খবরেরই প্রাধান্য বেশি, এবং তাতেও কিন্তু কোনো বাছবিচার নেই। বিজেপির পোস্ট যেমন আছে তেমনি তৃণমূলের বিক্ষোভের পোস্টও তিনি শেয়ার করেন। এসআইআরের প্রতিবাদে, এসআইআর নোটিশের প্রতিবাদে বর্ধমান নবদ্বীপ রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। মানে আলব্যর দাবি তৃণমূল সমর্থকরা এই বিক্ষোভটা দেখিয়েছেন, সেটাও তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছেন। হ্যাঁ, এটা তার কাছে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, লোককে বোঝার সুবিধের জন্য বলে দিয়েছেন যে বিশেষ এক শ্রেণীকে বাঁচাতেই এই বিক্ষোভটা দেখানো হচ্ছে। এবার আপনারা ভাবতেই পারেন যে ও আসলে নিন্দে, কিন্তু আপনারা সৌজন্যটা দেখছেন না। অমিত মালব্য ব্যাপারটা প্রকাশ করে দিয়েছেন যে কেন তৃণমূল ওখানে বিক্ষোভ দেখিয়েছে, অত তার ব্যাখ্যা অনুযায়ী। কিন্তু তাতেও তিনি তো তৃণমূলের প্রতিবাদের প্রচারটা করে দিয়েছেন, এটা তো মানতে হবে, এটাকে সৌজন্য বলবেন না। এটা কিন্তু তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে হওয়া পোস্টের থেকেও অনেক বেশি মূল্যবান, এটা মানতেই হবে। এবার অমিত মালব্যের বাংলা সম্পর্কিত বাকি পোস্টগুলো সবই বিজেপির বিক্ষোভ, এবং সেটাও অবাক করার মতো বিষয়। এসআইআর নিয়ে আজ থেকে বিক্ষোভ শুরু করেছে বিজেপিও, তার মানে এটা শুনে চমকে গেলেন তো। এসআইআর নিয়ে বিজেপি বিক্ষোভ করছে একদম, এবং এটাই সব থেকে অবাক করে দেওয়া দৃশ্য। জেলায় জেলায় ডিএম অফিসে, এসডিও অফিসে বিজেপি নেতা কর্মীরা গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কারণ কি? বিজেপি নেতাকর্মীরা 7 নম্বর ফর্ম পূরণ করে নিয়ে গেছেন এবং তা গ্রহণ করতে চাপ দিচ্ছেন, কিন্তু কোনো অফিসেই তাদের ফর্ম গ্রহণ করা হয়নি। এবার না গ্রহণ করার পেছনে যুক্তিও রয়েছে। কমিশনের নিয়ম হচ্ছে একজন বিএলও দিনে সর্বাধিক 10টা ফর্ম 7 গ্রহণ করতে পারবেন, কিন্তু বিজেপি এক লপ্তে এই আরোদের কাছে অনেক ফর্ম 7 জমা দিতে চাপ দিচ্ছেন। সেটা নিয়ে রীতিমতো তখন তারা অস্বীকার করছেন নিতে। তারই প্রতিবাদে বিজেপি কর্মীরা তখন বিক্ষোভে বসেছেন এবং বিভিন্ন সরকারি অফিসের সামনে তারা বিক্ষোভ জানাতে চলে যান। এতটা শুনে আপনারা এবার তো একটা বিভ্রান্তিতে পড়ে গেছেন। তো প্রথম বিভ্রান্তি বিজেপির এসআইআর বিরোধী অভিযোগ, দ্বিতীয়ত যে ফর্ম 7টা কি, যে ফর্ম 7টা তারা কেন দিতে চাইছেন এবং কেনই বা এই আর নিতে চাইছেন না। ফর্ম 7টা কি জানেন? কেউ মারা গেলে তার নাম ভোটার তালিকার থেকে বাদ দিতে এই ফর্ম 7 পূরণ করে জমা দিতে হয়, অথবা কারোর নাম ডিলিট হয়ে গেলে ফর্ম 7 পূরণ করেই তাকে চ্যালেঞ্জ করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাই বলেছেন, কারোর নাম ডিলিট করতে হলে ফর্ম 7 পূরণ করে জমা দিন। এবার বিজেপি নিজেই ফর্ম 7 পূরণ করে সরকার এবং সরকারি অফিসে পৌঁছে যাচ্ছে। তাদের দাবি এসআইআর প্রক্রিয়া শুরুর পর অনেকে মারা গেছেন, এসআইআরের অনেক মৃত ভোটারের নাম তার মানে বাদ যায়নি। সেই ফর্মগুলো পূরণ করেই তারা নিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশাসন গ্রহণ করছে না। এটা কিন্তু নির্বাচন কমিশনের ওপর চাপ বলে ভাববেন না, এটা রাজ্য প্রশাসনের ওপর চাপ, এবং এটা একটা রাজনৈতিক বার্তাও বটে। এখনও অনেক ভুয়ো ভোটার যে ভোটার তালিকায় রয়ে গেছে, সেই বার্তাই রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে চায় বিজেপি। এই জন্যই তারা এই ফর্ম 7 পূরণ করছে, যে এই ভুয়ো ভোটার যারা রয়েছে সেগুলোকে তারা বাতিল করতে চায়। মজাটা কি জানেন? এই একই ফর্ম 7 মমতা বন্দ্যোপাধ্যায়ও পূরণ করতে বলেছিলেন, মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন ফর্ম 7 পূরণ করুন, কিন্তু বিজেপি সেটা পূরণ করে আগে ভাগে সরকারি অফিসে, সরকারি দপ্তরে পৌঁছে যাচ্ছে। সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণে, কিন্তু যাচ্ছে তো বটে, ওই ফর্ম 7 নিয়েই যাচ্ছে। মানে দুপক্ষই এসআইআর নিয়ে বিক্ষোভে নামছে, কিন্তু সম্পূর্ণ আলাদা কারণে। বিক্ষোভের অভিমুখও আলাদা। যে আক্রমণটা তৃণমূল কংগ্রেস এতদিন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে চালিয়ে আসছিল, সেই কামানের মুখটাই রাজ্য প্রশাসনের দিকে ঘুরিয়ে দিল বিজেপি এই রাজ্য জুড়ে সংগঠিত বিক্ষোভের মাধ্যমে। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। নিয়মটা জেনে রাখুন, 7 নম্বর ফর্ম আর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে।
যে ফর্ম 7 পূরণের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই ফর্ম 7 পূরণ করেই জেলায় জেলায় প্রশাসনিক দপ্তরগুলিতে পৌঁছে গেলেন বিজেপির কর্মকর্তারা। বারাসাতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছে ওবিসি মোর্চা। মেদিনীপুরেও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, ইআরও, এইআরও, বিএলওরা ফর্ম 7 জমা নিচ্ছেন না। চুঁচুড়ায় এসডি অফিসে একই কারণে বিক্ষোভ দেখায় বিজেপি। ফর্ম 7-এ যে সমস্ত ভোটারের নাম ডিলিট হওয়া উচিত, কমপ্লেন করা, সেই সব নিয়ে আমরা কমপ্লেন করেছে। আমাদের বিভিন্ন নাগরিকের যারা আছেন, বিএলও 2 আছেন, তারা করেছে। তারা তাদের জেনুইন লজিক আছে। প্রত্যেকটা ফর্ম 7, একটা ফর্ম 7 আমরা এখানে খুলে দেখাতেও পারি, তার প্রত্যেকটা লজিক দেওয়া আছে তার পিছনে, যে কেন তাদেরকে ফর্ম 7 দেওয়া হয়েছে। 13, 14, 15 ডেট আছে, এই ডেটের মধ্যেই সমস্ত কিছু জমা করতে হবে। সমস্ত নাগরিকরা তারা এসছে, বিএলও 2 তারা এসছে, তারা জমা করতে চাইছে, তারপরে তারা জমা নিচ্ছে না। বাঁকুড়ার জেলা শাসকের সঙ্গে দেখা করতে যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল। সেই দলে ছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়, বিধায়ক অমরনাথ শাখা, বিধায়ক দিবাকর ঘরামি। জেলা শাসক ব্যস্ত থাকায় দেখা হয়নি। প্রতিবাদে জেলা শাসকের ঘরের সামনেই অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রতিনিধিরা। উনি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে আমরা আসিনি, উনি বর্তমানে ইলেকশন কমিশনের একজন আধিকারিক। কাজে সেই দায়িত্বটা উনি সঠিকভাবে পালন করছেন না। আমাদের যে সমস্ত কথা বলার আছে সেই কথাগুলো তো ওনাকে শুনতে হবে। আমরা বহু মেল করেছি, বহু চিঠি দিয়েছি, উনি কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট দেননি, কোনোদিন দেখা করেননি। আমরা তো নির্বাচিত প্রতিনিধি, জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছে, তো উনি কেন দেখা করবেন না? আমরা ভাবলাম আগে হয়তো দিদির চাপে উনি দেখা করেননি, কিন্তু এবারে নির্বাচন কমিশনের আন্ডারে হয়তো দেখা করবেন, উনি এখনো দেখা করছেন না। ওনার কিসের ভয় এত? তো আমরা বারংবার এর আগেও এসেছি। আজকে গুরুত্বপূর্ণ বিষয় ভেবেছিলাম যে আজকে যেহেতু ইলেকশন সংক্রান্ত বিষয়, উনি আমাদের সাথে অবশ্যই দেখা করবেন। এই 7 নম্বর ফর্মের বিতর্কই কি আগামী দিনে বড় ইস্যু করতে চলেছে বিজেপি? জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়ে তারই গৌরচন্দ্রিকা করা হলো। উত্তর যথাসময়ে মিলবে। মানে পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর পরামর্শ গ্রহণ করলো বিজেপি। 54 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এবার তাদের কজন এই ফর্ম 7 পূরণ করেছেন? আজকে পাওয়া তথ্য অনুযায়ী 5200 জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর রানাঘাটের পর কোচবিহারের র্যাম্পেও ওই মৃত ভোটারদের হাজির করিয়েছেন, কিন্তু ফর্ম 7 সেটা পূরণ করার পরামর্শটা পালন করছে হচ্ছে বিজেপি। এটাই হচ্ছে সবথেকে মজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গণহারে নাম বাদ দিতে 13 এবং 14 তারিখকে টার্গেট করেছে বিজেপি। অর্থাৎ সোজা বাংলায় যাদের তারা মনে করছে তৃণমূলের ভোটার, তাদের নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ ওই 7 নম্বর ফর্মের মাধ্যমে বিজেপি করবে, এবং সেটা একদম শেষ বেলায় গিয়ে করবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন। যার নাম ডিলিট করা হয়েছে প্রথম পর্যায়ে, যে 54 লক্ষকে বাদ দিয়ে দিল একতরফাভাবে, তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে। 13 আর 14 টার্গেট করেছে। আমাদের কাছে খবর এসছে প্রত্যেকটা ব্লকে ব্লকে, বিজেপির তো বিএলএ নেই, খুব কম, তাই এজেন্সি দিয়ে, আর এই 13-14 বিজেপির প্ল্যান হচ্ছে পাঞ্চ অফ বাল্ক ভোটার লিস্ট যাতে আরো বাদ যায় যারা বেঁচে আছে। মানে লড়াইটা এখন ফর্ম আর পাল্টা ফর্মে। বাঁকুড়ার খাতড়া একটা গাড়ি আজ ধাওয়া করে ধরেছেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি ওই গাড়িতে করে নাকি 7 নম্বর ফর্ম পাচার করা হচ্ছিল। 2 বিজেপি কর্মীকে তারা পুলিশের হাতে তুলেও দিয়েছে। এবার দেখুন, ওই বলছিলাম যে একজন বিএলও 2 তিনি সর্বাধিক 10টি 7 নম্বর ফর্ম জমা নিতে পারেন, কিন্তু গাড়িতে নাকি কয়েকশো ফর্ম ছিল বলে অভিযোগ। তার মানে ভোট যে শুরু হয়ে গেছে, এগুলো কিন্তু তারই একটা ইঙ্গিতবাহী ব্যাপার। আগে যখন ব্যালট পেপারে ভোট হতো, তখন ভোটের আগে ওই অ্যাম্বাসাডারে ভর্তি ব্যালট পেপার পাওয়া যেত, মাঝে মধ্যে সেই অভিযোগ আসতো, মনে আছে আপনাদের? ইভিএমে ভোট শুরু হওয়ার পর ভোটার আই কার্ড পাওয়া যেতে শুরু করলো, আর এখন 7 নম্বর ফর্ম পাওয়া যাচ্ছে।
তৃণমূলের অভিযোগ হচ্ছে যে খাতড়ায় তৃণমূলের ভোটারদের নাম লিখে নাকি ওই ফর্ম জমা দিতে যাওয়া হচ্ছিল, যাতে বাদ যাওয়া ভোটারের তালিকাটা 58 লক্ষ থেকে বেড়ে আরও অনেক বেশি হয়। বিজেপি যদিও খাতড়ায় ওই 7 নম্বর ফর্ম উদ্ধার নিয়ে তদন্তের দাবি জানিয়েছে, তার মানে কোনো রকম অনিয়মের কথা অস্বীকার করছে তারা, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি যে কাজটা এআই দিয়ে করে ফেলেছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটার জন্য আবার ফর্ম পূরণ করে সেই ফর্ম গাড়িতে করে নিয়ে যাওয়ার ঝুঁকিটা নেওয়া হবে কেন? এই আরোদের অজ্ঞাতে ব্যাক এন্ডে নাম মুছে ফেলার অভিযোগ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত করছেন, আজও করেছেন। তাহলে তারপরেও আলাদা করে যে কাজটা ব্যাক এন্ডে হয়েই গেছে সেটা প্রকাশ্যে এরকম খাতায় কলমে করার চেষ্টা করে ধরা পড়বে কেন? এইটা কিন্তু একটা রাজনীতিতে টুইস্ট বলতে পারে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিইও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইআরও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস, তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। দেখুন, শেয়ার বাজার চলে সম্ভাবনার ওপর নির্ভর করে, আপনারা জানেন সেটা। মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গর বলেছেন যে আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে পারে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে রফা হওয়ার তার মানে একটা ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত। আর তারপরেই কিন্তু শেয়ার বাজার চাঙ্গা। এই শেয়ার বাজারের উপসর্গ এখন কিন্তু বাংলার রাজনীতিতেও একটা ধারণাই যেন তৈরি হয়ে গেছে, যত বেশি নাম বাদ যাবে বিজেপির তত সুবিধা হবে, আর যত কম নাম বাদ যাবে তত তৃণমূলের সুবিধা হবে। দুতরফেই এই ধারণাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই ধারণাটা লোকের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য দু তরফের রাজনৈতিক নেতারাই কিন্তু দায়ী। ওই বিজেপি সাংসদ সৌমিত্র খা যেরকম অভিযোগ করেছেন, বাঁকুড়ায় 2 লক্ষ নাম নাকি আরও বাদ যাওয়ার কথা, জেলা শাসক আগলে রেখে দিয়েছেন। এবার নাম বাদ না দিলে জেলা শাসককে ঘেরাওয়ের হুঁশিয়ারি পর্যন্ত সৌমিত্র খা দিয়ে দিয়েছেন। এবার আপনাদের মনে হতেই পারে যে সৌমিত্র খা নিজেই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের ওই যাবতীয় এইআরও বিএলও এই সমস্ত কিনা, মানে তিনি নিজেই পুরো সমীক্ষা করে এই সুনির্দিষ্ট সংখ্যাটা জানতে পেরেছেন কিনা, এবং যার ভিত্তিতে তিনি এটাও জেনে গেছেন জেলা শাসক কত ভোট আগলে রেখেছেন এবং তাদের বাতিল করার জন্য তিনি জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসার হুমকি অবধি দিয়ে দিয়েছেন। দেখুন, এসআইআর পর্বে জেলা শাসক যে নির্বাচন কমিশনের অধীন সেটা কি বিষ্ণুপুরের সাংসদ ভুলে গেছেন? জেলা শাসকের দফতর ঘেরাওয়ের কথা বলা মানে নির্বাচন কমিশনের অফিসই তো ঘেরাও করা, নাকি জেলা শাসককে আক্রমণ করে সৌমিত্র খা একটা ধারণা চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন? সেটা হলো দিল্লিতে বসে নাম ডিলিট করার যে অভিযোগটা উঠেছে সেটা আসলে ভুল। নাম ডিলিট করতে দিচ্ছেন না এই জেলা শাসকরাই। মানে বুঝতে পারছেন, ধারণা ছড়িয়ে দেওয়ার একটা যুদ্ধ দু তরফেই চলছে। আগামী 14 এপ্রিল দেখবেন পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো ভোটার আসবে। এই বাঁকুড়ার জেলা শাসক প্রত্যেকটা এআরওকে নির্দেশ দিয়েছে যাতে ভুয়ো ভোটারের কোনো কমপ্লেন এলে যারা এআরওরা রিসিভ পর্যন্ত না করে, তার জন্য আজকে ব্লকে রিসিভ করছে না। 1,35,000 উপরে বিষ্ণুপুর লোকসভায় এবং বাঁকুড়া জেলায় 50,000 উপরে ভুয়ো ভোটার আছে, যারা হয় বাংলাদেশ থেকে এসছে অথবা ভোটারের নাম নেই। আমরা সেটার তথ্য আমরা জমা করার চেষ্টা করছি, কিন্তু জেলা শাসক সেটা বন্ধ রাখার চেষ্টা করছে। একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ, এটা কেউ গ্রহণ করতে পারে না, নিয়ম নেই, ফোর্সফুলি করলেও নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এটা দেখা, ইলেকশন রুলস মেনে চলা। মাইক্রো অবজারভার যদি আপনাকে অর্ডার দেয় আপনিও মানতে বাধ্য নন, কারণ এটা ইলেকশন কমিশনের রুলসে নেই। দেখুন, এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে না চেয়ে কয়েকদিন আগে ইস্তফা দিয়েছিলেন বাগনানের এক এইআরও মৌসম মণ্ডল।
ইস্তফা দেওয়ার চিঠিতে তিনি লিখেছিলেন এসআইআর প্রক্রিয়ায় বহু প্রান্তিক মানুষের নাম কাটা যাবে, কারণ তাদের কাছে নথি নেই। নির্বাচন কমিশন সূত্রে যে কি জানা গেছে জানেন? শুনানি যাদের হয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত মানে প্রায় ধরে নিন ৭৫ লক্ষের কাছাকাছি শুনানি হয়ে গেছে। তাদের মধ্যে ১১,৫০০ ভোটার কোনো নথি দেখাতে পারেননি। এদের নাম বাদ যেতে পারে। এবার যদি আগের ৫৮ লক্ষের সাথে এই ১১,০০০ যোগ করেন তাহলে আপনাদের তো মনে হবে যে এ তো ৬০ ক্রস করাটাই এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এখন বাস্তব পরিস্থিতি কিন্তু তাই। এরপর আবার বাকিদের যে কজন রয়েছেন আর কি, তার মধ্যে কত নাম বাদ যাবে বা শেষ পর্যন্ত এসআইআরে হাজির হবেন না, এই শুনানিতে হাজির হবেন না, এরকম কত লাখ থাকবেন এগুলো আমরা জানি না। কিন্তু যদি বাস্তব পরিস্থিতি বলেন, এখন পর্যন্ত ১১,০০০-এর মতো ভোটার কোনো নথি দেখাতে পারেননি এই শুনানিতে, যাদের শুনানি হয়ে গেছে আর কি, এদের নামটা বাদ যাবে। নদিয়া জেলা নাম বাদ পড়ার তালিকায় সবার আগে রয়েছে। শুধু সেই জেলাতেই ৯,০০০-এর বেশি নাম বাদ যেতে পারে, আর হুগলিতে প্রায় ১,০০০ লোকের নাম বাদ যেতে পারে। মানে নদিয়ায় যদি এরকম এত বেশি সংখ্যক লোকের নাম বাদ যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে এটা একটা ধারণা করে নিতেই পারেন আপনারা যে মতুয়াদের ক্ষেত্রে কি নাম তাহলে কিছু বেশি যাচ্ছে। একটা জটিলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অনেক চেনা হিসেব তাহলে কিন্তু বদলে যেতে পারে। এই যে বারবার এই ধারণাটা তৈরি করে দেওয়া হচ্ছে যত বেশি নাম বাদ যাবে সবই যেন তৃণমূলের ভোটারদের নাম বাদ যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নাও হতে পারে। দেখুন, বাগনানের যে ARO শুনানির থেকে সরতে চেয়েছিলেন, তাকে শোকজ করতে হাওড়ার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। 15ই জানুয়ারি তার রিপোর্ট নেবে কমিশন। কিন্তু আগেই এক ARO সহ 4 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে যে FIR করার নির্দেশ দিয়েছিল কমিশন, তাদের বিরুদ্ধে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনবার তারা রাজ্য সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার নির্দেশ মানেনি। তাই নির্বাচন কমিশন আবার রিমাইন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এরপরেও রাজ্য প্রশাসন কমিশনের নির্দেশ না মানলে কমিশন কি করতে পারে? মাঝখানে শোনা গেছিল যে রাজ্যের আর ভরসাতে থাকবেই না, তারা সরাসরি নিজেরা FIR করবে। এবার রাজ্য সরকারের সঙ্গে যদি সংঘাতের রাস্তায় যায়, তাহলে কমিশনের সামনে কি পথ খোলা আছে? কারণ কমিশনকে অগ্রাহ্য করা যায়, এটা যদি রাজ্য করে দেখিয়ে দেয়, তাহলে বিজেপি সব রাজ্যেই সেটা প্রবণতা হয়ে যাবে এবং ইন্ডিয়া ঐক্যের কোনো রাজ্যেই কমিশন নির্বিঘ্নে SIR প্রক্রিয়াটা করতে পারবে না শেষ। সুতরাং কমিশনকে কিন্তু এইবার মোটামুটি সরকারকে চাপে ফেলার ব্যবস্থা করতে হচ্ছে। এই সংঘাতের মূল কারণটা হচ্ছে যে মরণকালে তারা আপ্রাণ চেষ্টা করছে তাদের যে এতদিনকার দুর্নীতির বাস্তুতন্ত্র, এতদিনকার যে চোরেদের রাজত্ব, সেটাকে বাঁচিয়ে রাখবার, তার জন্য যে কোনো ধরনের নৈরাজ্য তারা তৈরি করতে পারে। এ তো কমিশনের উচিত সঠিক জবাব দেওয়া, কমিশন কি চাইছে। রাজ্য তো চাইছে যেন এসআইআরটা বানচাল হয় এবং এসআইআর বানচাল করে সেটাকে একটা ইস্যু তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে গিয়ে সহানুভূতির ভোট নিতে চাইছে। কমিশনের সঙ্গে সংঘাতের বিষয় নয়, কমিশন আসলে কার্যত রাজ্যের মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনকে আগে উত্তর দিতে হবে যে জীবিত ভোটারকে যারা মৃত বলে দেখালো, তার জন্য শুধুমাত্র বিএলওদের ঘাড়ে বন্দুক রাখলে চলবে না। কার নির্দেশে, সর্বোচ্চ কোন মহলের নির্দেশে এই অসভ্যতাম হচ্ছে? নির্বাচন কমিশনের হিম্মত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? দেখুন, মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ ছিল 18 দিনের। তার আগে পাণ্ডব আর কৌরব দুপক্ষই ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে মানে রাজাদের কাছ থেকে সমর্থন জোগাড়ের চেষ্টা করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জেলায় জেলায় ঘুরছেন। নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী তার টার্গেট, চা শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মতুয়া, জঙ্গলমহলবাসী, মানে একদম ধরে ধরে টার্গেট করে করে তিনি কিন্তু সভা করছেন। এটা বুঝতে হবে আপনাদের। এবার টার্গেট রাজবংশী। কোচবিহারে বদরমোহন মন্দিরে পুজো দিয়ে কপালে তিলক কেটে র্যাম্পে উঠেই তার তো দিল খুশ হয়ে যাওয়ার কথা। আকাশে ঝলমলে রোদ আর সামনের মাঠে পিলপিল করছে কালো মাথা। অভিষেক তিনি এতটাই উৎসাহিত হয়েছিলেন যে 2010-এর
এক সংবাদপত্রের জনপ্রিয় হেডলাইনটাই বলে দিয়েছেন। কোচবিহারের সিগন্যাল গ্রিন, পরিষ্কার আকাশ আর ভরা মাঠের তৃপ্তি পরিষ্কার বোঝা যাচ্ছিল তার শরীরের ভাষায়, এবং তাই জন্যেই গুছিয়ে আক্রমণ করেছেন নিশীথ প্রামাণিককে। এবার অভিষেক এতক্ষণ নিশ্চয়ই আরও বেশি খুশি হচ্ছেন, কারণ তাকে আক্রমণ করতে গিয়ে শত্রুপক্ষের এক কমান্ডার গুছোনো খেলাটা একদম গুলিয়ে ফেলেছেন। শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদার আবার ন্যারেশন ঘেঁটে ফেললেন এক বিজেপি নেতা। শুভেন্দু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা নিয়ে গেছেন, সেখানে ইডির অভিযোগ ছিল কয়লা কেলেঙ্কারির নথি ছিনতাইয়ের। এবার সুপ্রিম কোর্টে নথি ছিনতাইয়ের অভিযোগ করেছে ইডি, ডাকাতির অভিযোগ হয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা সাজানো নাটক। সুকান্ত মজুমদারের যুক্তি হচ্ছে ইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় হানা দিয়েছেন কারণ তিনি চেয়েছেন যে আদালতের নির্দেশে একটা কড়া পদক্ষেপ হোক, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুর্সিতে বসিয়ে দেওয়া যাবে, এরপর ভোটে জিতে অভিষেক মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, দলের প্রবীণদেরও আর আপত্তি থাকবে না। এবার দেখুন, তত্ত্ব হিসেবে সুকান্ত মজুমদারের তত্ত্বটা কিন্তু খারাপ না, গোলমাল তো অন্য জায়গায়। রাজ্যের বিরোধী শিবিরের শীর্ষ নেতা হিসেবে একথা বলার মানে তো হচ্ছে এই যে বিজেপি জিতবে না, তৃণমূল জিতবে, সেটাই ঘুরিয়ে ঘোষণা করে দেওয়া। এটাকে সেম সাইড গোল না বলে আর কি বলবেন বলুন তো? রাজনীতির ময়দানে এরকম সেম সাইড গোল নিয়ে আলোচনার ঝড় তো উঠবেই, ঠিক যেরকমটা হয়েছিল ওই তৃণমূলের যদি ওরা আসে ভিডিওটা প্রকাশের পর। ওই বিহার ভোটে জয়ের পর বাংলা দখলের স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদী, আর তখনই তড়িঘড়ি অ্যানিমেশন ভিডিওটা ওই যদি ওরা আসে সেটা প্রকাশ করেছিল তৃণমূল, যেখানে তারা দাবি করেছিল বিজেপি রাজ্যের ক্ষমতা এলে কী কী হতে পারে। তখনই তো জল্পনাটা শুরু হয়েছিল। তবে কি বিজেপির জুজু দেখাতে গিয়ে শাসক দল নিজেরাই ভয় পেয়ে যাচ্ছে? নাহলে আগের থেকে বিজেপি ক্ষমতা এলে কী হবে সেটা কেন বলছে? দেখুন, মনস্তত্ত্বে না একটা খুব চালু কথা আছে জানেন তো, ফ্রয়েডিয়ান স্লিপ। মনোবিজ্ঞানী ফ্রয়েডের সেই তত্ত্ব বলছে মনের মধ্যে লুকোনো চিন্তা, অনুভূতি, আশা বা আশঙ্কা হঠাৎই অনিচ্ছাকৃতভাবে এভাবে প্রকাশ পেয়ে যায়। এবার তৃণমূলের যদি ওরা আসে যদি ফ্রয়েডিয়ান স্লিপ হয়, তাহলে একই ভুলটা করে বসেছেন সুকান্ত মজুমদারও। অভিষেকের কথা টানতে গিয়ে তৃণমূলের জয় নিয়েই একটা ভবিষ্যৎবাণী করে বসে আছেন তিনি। এই যে ইডির অফিসে যে অতর্কিতে হামলা করা, এটাও প্ল্যানের অংশ নয় তো, যে কোর্ট একটা অ্যাডভান্স করে রায় দেবে তোমরা মেনে নাও অভিষেককে, নচেত তো অভিষেককে মানতে রাজি নয় পুরনো যারা আর কি, বা পুরনো যারা আছে তারা মানতে রাজি নয়। ভোটের আগে একবার যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে পরে ভোটের পর যদি জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে তার বুড়োগুলো বা পুরনো যারা আছেন তাদেরকে আর সহ্য করতে হবে না। বিজেপি তো নির্বাচনের আগে হেরে বসেই আছে। ওরা দিনরাত যেখানে যা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করছে, মানে আপনি ধরে নিন ওদের সব এগুলো প্যানিক রিয়াকশন চলছে। দিন রাত অভিষেক আতঙ্কে ভুগছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভুগছে, সেই কারণেই এই ধরনের অপ্রাসঙ্গিক সব স্টেট। দেখুন, ভোটে জেতা হারা তো পরের কথা, এ রাজ্যে বিজেপির স্ট্র্যাটেজিটাও হয়তো এর ফলে গুলিয়ে গেল। ইডি রেডের মাঝে ঢুকে পড়ে ফাইল নিয়ে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী, আর সরাসরি ছিনতাইয়ের অভিযোগ তুলে প্রথম হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। কিন্তু মুখ্যমন্ত্রী সেই পদক্ষেপটাকেই তো নাটক বলে বসলেন সুকান্ত মজুমদার। এতে কিন্তু ছিনতাই তত্ত্ব ভোতা হয়ে যেতে পারে। এমনিতেই সুপ্রিম কোর্টে ইডি যে আবেদনটা দাখিল করেছে তার প্রত্যেকটা শব্দ নিঃসন্দেহে আইন মেনে লিখতে হয়েছে, কারণ ছিনতাই বলুন আর ডাকাতি বলুন, অভিযোগটা কোথায় করা হচ্ছে, কার বিরুদ্ধে করা হচ্ছে? বাংলার মতো একটা গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ইতিহাস ঘেটেও কিন্তু এরকম নজির খুঁজে পাওয়াটা কঠিন, এটা কিন্তু চারটিখানি কথা না। তাই পিটিশন লেখা নিয়ে ইডির আইনজীবীরা নিশ্চয়ই বাড়তি সতর্ক ছিলেন, মানে এটাই তো স্বাভাবিক। যদিও তারপরেও এই আবেদনের একটা দাবি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে জানেন তো। ইডির দাবি হচ্ছে প্রতীক জৈনের বাড়ির থেকে বেরোনোর সময় এক ট্রাঙ্ক ভর্তি ফাইল সঙ্গে নিয়ে যান মমতা। সুপ্রিম কোর্টে ওই যে পিটিশন জমা দিয়েছে সেখানে কিন্তু ইডি এটা বলেছে।
প্রশ্ন এখানেই উঠেছে, ট্রাঙ্কটা এলো কোথা থেকে? সেদিন প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রীর ঢোকা আর বেরোনো দুটোই তো হয়েছে মিডিয়ার ক্যামেরার সামনে, অথচ ট্রাঙ্ক কোনো ক্যামেরাতেই ধরা পড়েনি। তবে ইডি কিন্তু বলেছে যে তারা যাবতীয় তথ্য প্রমাণ সব কিছু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। হয়তো তাদের কাছে ওরকম প্রমাণ রয়েছে যে প্রমাণটা আমাদের চোখে পড়েনি। দেখুন, গত কয়েক বছরে ইডি যেসব দুর্নীতির তদন্ত করেছে প্রায় সব ক্ষেত্রেই উদ্ধারের ছবি প্রকাশ করেছে ইডি নিজেই। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, সেই মানে তার বান্ধবীর বাড়িতে আর কি, সেই টাকার পাহাড়টা যে যখন উদ্ধার হয়েছিল সেই ছবি তো ইডি প্রথম সোশ্যাল মিডিয়ায় পেশ করেছিল, যা থেকে গোটা দেশ চমকে উঠেছিল। সেই ট্র্যাডিশনটাই চলছিল। তা হঠাৎ বদলেছে কিন্তু মুখ্যমন্ত্রীর এই ট্রাঙ্ক ভর্তি ফাইল নিয়ে যাওয়ার ছবির ক্ষেত্রে। আদালতে জমা পড়লেও সেই ছবি কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি। ফলে আপাতত বাংলার রাজনীতিতে একটা নতুন বাক্স রহস্য তৈরি হলো, এটা কিন্তু বলাই বাহুল্য।